আমরা যখন একটা বড় বিল্ডিং দেখি কি মনে হয় শুধু ইট সিমেন্ট কাঁচ মানে একটা বিশাল কাঠামো তাই না হুম। কিন্তু এই কাঠামোর ভেতরে যে একটা আস্ত জগৎ একটা জীবন্ত সিস্টেম সব সময় চলছে সেটা আমরা কজন খেয়াল করি ঠিক, পর্দার আড়ালে অনেক কিছু ঘটে। ঢাকার মতো একটা ব্যস্ত শহরের আধুনিক ভবনগুলোকে মসৃণ নিরাপদ আর কার্যকরভাবে চালু রাখতে পর্দার আড়ালে যে কত কি ঘটে সেটাই আমরা আজ একটু খতিয়ে দেখব আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো কিছু তথ্যসূত্র আছে যা ঢাকার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট পরিষেবাগুলোর উপর বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য তুলে ধরেছে ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে, এর এর আসল ভিত্তিগুলো কি কি সেটা বোঝা। একটা বিল্ডিংকে সচল রাখার বিষয়টা আপনি যেমনটা বলছিলেন অনেকটা মানবদেহের মতো। ও ইন্টারেস্টিং হ্যাঁ, এর একটা হৃৎপিণ্ড আছে, রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে, একটা স্নায়ুতন্ত্র আছে যা সবকিছু নিয়ন্ত্রণ করে। আর আমাদের সূত্রগুলো বলছে এই ব্যবস্থাপনার মূলত 4টি প্রধান স্তম্ভ। 4টি স্তম্ভ তাহলে চলুন এই মানবদেহের হৃৎপিণ্ড মানে ভবনের হার্ডওয়্যার বা যন্ত্রপাতি দিয়েই শুরু করা যাক অবশ্যই। আমাদের তথ্যসূত্র অনুযায়ী এর মধ্যে আছে লিফট জেনারেটর সাবস্টেশন এইসব ভারী জিনিস এগুলো ছাড়া তো একটা আধুনিক ভবন ভাবাই যায় না একদম। এগুলোকে আমরা প্রযুক্তিগত ভাষায় বলি MEP সিস্টেম, অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং। আর এর সাথে জুড়ে আছে HVAC, হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম। আচ্ছা এগুলো একটা ভবনের আরাম আর কার্যকারিতা নিশ্চিত করে। কিন্তু ঢাকার প্রেক্ষাপটে এগুলো ঠিক রাখাটা বিরাট এক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা ঠিক কোন জায়গায় ধরুন ঢাকার বাতাসে ধুলো আর আর্দ্রতা দুটোই কি পরিমাণে বেশি, এর ফলে বহুতল ভবনগুলোর সেন্ট্রাল এসির সাধারণ ফিল্টারগুলো খুব দ্রুতই অকেজো হয়ে পড়ে। এটা তো ঠিক এতে শুধু ঠান্ডা কম হয় তাই নয়, বাতাসের মানও খারাপ হয়ে যায়, যা অফিসে যারা কাজ করেন তাদের জন্য স্বাস্থ্যকর নয়। এই কারণে এখন অনেক আধুনিক ভবনে শুধু সাধারণ ফিল্টার নয়, HEPA ফিল্টারের মতো উন্নত প্রযুক্তি বা বাতাসকে জীবাণুমুক্ত করার জন্য UVC লাইট ব্যবহার করা হচ্ছে। এটা এখন আর বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজনীয়তা। তার মানে শুধু যন্ত্রপাতি চালু রাখাই নয় সেটার কার্যকারিতা একদম। কার্যকারিতা ঢাকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো একটা বড় কাজ। আচ্ছা একটা সূত্র বলছে রক্ষণাবেক্ষণের নাকি বিভিন্ন ধরন আছে প্রিভেন্টিভ প্রিডিক্টিভ আর কারেক্টিভ এগুলো ঠিক কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনটার মধ্যে বেশ বড় পার্থক্য আছে। সবচেয়ে পুরনো আর সাধারণ পদ্ধতি হল কারেক্টিভ মেইনটেনেন্স। কারেক্টিভ হ্যাঁ, মানে কোনো একটা যন্ত্র বিকল হলো, তারপর টেকনিশিয়ানকে ডাকা হলো এবং তিনি এসে সেটা মেরামত করলেন। যেমন অফিসে জেনারেটরটা হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপর সেটা ঠিক করার জন্য দৌড়ঝাঁপ শুরু হলো। অর্থাৎ সমস্যা হওয়ার পর ব্যবস্থা নেওয়া কিন্তু প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের খরচ তো শুরুতে বেশি মনে হতে পারে তাই না যেমন একটা জেনারেটর যা ভালোই চলছে সেটার পেছনে প্রতি মাসে খরচ করাটা কি ভবন মালিকদের কাছে বাড়তি বোঝা মনে হয় না আপনি একেবারে মূল দ্বিধাটার কথা বলেছেন। এখানেই আসে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের ধারণা। এখানে যন্ত্র বিকল হওয়ার জন্য অপেক্ষা করা হয় না। আচ্ছা একটা নির্দিষ্ট সময় পর পর রুটিন চেকআপ আর সার্ভিসিং করা হয়। যেমন প্রতি মাসে লিফটের তার, মোটরের তেল পরীক্ষা করা। হ্যাঁ, শুরুতে মনে হতে পারে যে অকারণে টাকা খরচ হচ্ছে, কিন্তু ভাবুন, ঈদের ছুটির ঠিক আগে যদি একটা বড় শপিং মলের সেন্ট্রাল এসি বা প্রধান লিফটটা বিকল হয়ে যায়, তাহলে শুধু মেরামতের খরচই নয়, ব্যবসার ক্ষতি আর সুনাম ক্ষুণ্ণ হওয়ার পরিমাণটা কত বিপুল হবে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স দীর্ঘমেয়াদে সেই বিশাল বিপর্যয়টাকেই ঠেকিয়ে দেয়। তার মানে এটা আসলে খরচ নয় এটা একটা বিনিয়োগ ঠিক তাই। আর প্রেডিক্টিভ মেইনটেন্যান্স ওটা তো বেশ আধুনিক শোনায় হ্যাঁ, এবং এটাই এখন এক মুহূর্ত তার মানে আপনি বলছেন আমার অফিসের লিফট কবে নাগাদ সমস্যা করতে পারে সেই তথ্যটিও আগে থেকে পাওয়া সম্ভব এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে ঢাকার প্রেক্ষাপটে এটা কি আসলেই হচ্ছে হ্যাঁ, এটাই প্রেডিক্টিভ মেইনটেনেন্স। এবং এটা এখন আর সায়েন্স ফিকশন নয়, এখানে IoT বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করা হয়। ও আচ্ছা ধরুন লিফটের মোটরে একটা ছোট্ট সেন্সর লাগানো আছে যা তার তাপমাত্রা, ভাইব্রেশন বা সব সময় পর্যবেক্ষণ করছে। সেই ডাটা একটা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত বিশ্লেষণ করে একটা প্যাটার্ন খুঁজে বের করে। বাহ
যদি ডাটাতে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, সিস্টেমটা আগেই সতর্ক করে দেয় যে আগামী 15 দিনের মধ্যে এই মোটরের বেরিংয়ের সমস্যা হতে পারে। ফলে লিফটটা হুট করে মাঝপথে যাত্রীসহ বন্ধ হয়ে যাওয়ার আগেই আমরা ব্যবস্থা নিতে পারি। অবিশ্বাস্য। এর মানে তো শুধু বড় বিপর্যয় এড়ানোই নয়, অপ্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের খরচও বেঁচে যায়। ঠিক ধরেছেন। আমাদের একটি সূত্র বলছে এই প্রযুক্তি ঠিকভাবে প্রয়োগ করতে পারলে একটা ভবনের দীর্ঘমেয়াদী পরিচালন খরচ প্রায় 20 থেকে 30% পর্যন্ত কমানো সম্ভব। ওয়াও! আর এই সাশ্রয়ের প্রভাবটা কিন্তু দিন শেষে ভাড়াটিয়া বা ফ্ল্যাট মালিকদের সার্ভিস চার্জের উপরই পড়ে। তাহলে এই যান্ত্রিক হৃৎপিণ্ডকে সচল রাখার পর আসা যাক ভবনের রক্ত সঞ্চালন ব্যবস্থায়, মানে ইউটিলিটি। বিদ্যুৎ, পানি, গ্যাস, স্যানিটারি লাইন, এগুলো তো একটা ভবনের লাইফলাইন। অবশ্যই। আর ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে অবকাঠামোর ওপর সবসময় প্রচণ্ড চাপ, সেখানে এই লাইফলাইনগুলো সচল রাখাটা একটা নিরন্তর যুদ্ধ। এটা তো আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে। ছুটির দিনে হঠাৎ করে বাথরুমের পানির লাইন ফেটে। ঠিক, পুরো বাড়ি ভেসে যাওয়ার জোগাড়। কুশল ইউটিলিটি ম্যানেজমেন্ট মানে হলো এই ধরনের ভোগান্তি থেকে মুক্তি। এটা আসলে শুধু পাইপ সারানো নয়, এটা মানসিক শান্তির একটা বিষয়। বিষয়টা তার চেয়েও গভীর। যেমন ধরুন, পানির লাইনে একটা ছোট অদৃশ্য লিক। এটা হয়তো সহজে চোখে পড়বে না, কিন্তু মাসের পর মাস ধরে সেখান থেকে চুইয়ে পড়া পানি শুধু আপনার পানির বিলই বাড়াচ্ছে না, রাইট। এটা ভবনের কংক্রিটের কাঠামোকেও ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একইভাবে ত্রুটিপূর্ণ বা পুরনো বৈদ্যুতিক ওয়্যারিং শুধু বিদ্যুতের অপচয় করে না, এটা শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি করে। তার মানে এই লাইফলাইনগুলোকে সচল রাখতে নিয়মিত পেশাদারি নজরদারি ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য। একদম। তাহলে দেখা যাচ্ছে একটা ভবনের ভেতরের সিস্টেমগুলো ঠিক রাখাটা কতটা জরুরি। কিন্তু এই সব দামি যন্ত্রপাতি আর ভেতরের মানুষগুলোকে সুরক্ষিত রাখার কি ব্যবস্থা? আমাদের সূত্রগুলো বলছে এখানেই নিরাপত্তার বিষয়টি আসে, এবং এটা এখন আর শুধু দারোয়ান সর্বস্ব নেই। একেবারেই নেই। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা একটা সমন্বিত বা ইন্টিগ্রেটেড প্রক্রিয়া, যার অনেকগুলো স্তর আছে। স্তর? হ্যাঁ, প্রথমতম শুধু 24 ঘন্টা প্রহরী থাকাই যথেষ্ট নয়, তাদের সঠিক প্রশিক্ষণ থাকাটাও জরুরি। একজন আধুনিক নিরাপত্তা প্রহরী শুধু গেট পাহারা দেন না, তিনি জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিতে, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে এবং বহিরাগতদের সাথে পেশাদার আচরণ করতেও প্রশিক্ষিত। অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন একটা বড় অংশ। আর প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি তো এখন সবখানেই আছে। এর বাইরে নতুন কি হচ্ছে? সিসিটিভি এখন একটা মৌলিক উপাদান। এর পরের স্তর হল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। অ্যাক্সেস কন্ট্রোল? মানে ভবনের কোন জায়গায় কে কখন ঢুকতে পারবে সেটা প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা। যেমন অফিসের কর্মীরা হয়তো কার্ড পাঞ্চ করে শুধু নিজেদের ফ্লোরেই যেতে পারবেন, সার্ভার রুমে বা অন্য কোনো সংরক্ষিত এলাকায় যেতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এটা শুধু অনাকাঙ্ক্ষিত প্রবেশই আটকায় না, একটা ডিজিটাল কিরক বা লগ তৈরি করে, যা কোনো ঘটনার তদন্তে খুব কাজে দেয়। আর এইসব সিস্টেম কি আলাদা আলাদাভাবে কাজ করে? সেরা ব্যবস্থাপনায় এগুলো একসাথে কাজ করে। যেমন কেউ যদি একটা সংরক্ষিত দরজায় ভুল কার্ড বারবার পাঞ্চ করে বা দরজাটা জোর করে খোলার চেষ্টা করে, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে নিকটতম সিসিটিভি ক্যামেরাটাকে সেই দরজার দিকে ফোকাস করতে নির্দেশ দেবে এবং কন্ট্রোল রুমে একটা অ্যালার্ম পাঠিয়ে দেবে। এর সাথে মোশন ডিটেক্টর, অ্যালার্ম সিস্টেম তো আছেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফায়ার সেফটি ম্যানেজমেন্ট। এ বিষয়ে ঢাকার ভবনগুলো নিয়ে তো অনেক উদ্বেগ শোনা যায়। উদ্বেগটা একেবারেই অমূলক নয়। ফায়ার সেফটি মানে শুধু দেয়ালে কয়েকটা লাল রঙের ফায়ার এক্সটিংগুইশার ঝুলিয়ে রাখা নয়। এর মানে হল ভবনের স্মোক ডিটেক্টর, ওয়াটার স্প্রিংকলার সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা। ঠিক। জরুরি অবস্থায় বেরোনোর পথগুলো সবসময় পরিষ্কার ও বাধামুক্ত রাখা, এবং সবচেয়ে জরুরি, ভবনের বাসিন্দা বা কর্মীদের নিয়ে বছরে অন্তত একবার ফায়ার ড্রিল বা মহড়ার আয়োজন করা, কারণ বিপদের সময় সরঞ্জাম থাকার চেয়ে সেটা ব্যবহার করতে জানাটা বেশি জরুরি। এই বিষয়টা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। ফেসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানিগুলো শুধু এইসব যান্ত্রিক বা নিরাপত্তার কাজই করে না, তারা বিদ্যুৎ, পানি, গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ এবং সরকারি দফতরগুলোর সঙ্গে যোগাযোগের কাজও করে। এটা তো একটা বিরাট প্রশাসনিক দায়িত্ব। হ্যাঁ, এবং এটা এমন একটা কাজ যা বাইরে থেকে খুব একটা দেখা যায় না, কিন্তু এর গুরুত্ব অপরিসীম।
এই সংস্থাগুলো আসলে ভবন ব্যবহারকারী এবং সরকারি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে একটা সেতুর মতো কাজ করে। একটা ব্রিজ। ঠিক। ঢাকার প্রেক্ষাপটে একবার ভাবুন, তিতাস গ্যাস, ডেস্কো বা ওয়াসার অফিসে গিয়ে বিল দেওয়া, নতুন সংযোগের জন্য আবেদন করা বা কোনো সমস্যা নিয়ে অভিযোগ জানাতে যাওয়াটা কতটা সময় সাপেক্ষ আর ঝামেলার হতে পারে। শুধু বিল দেওয়াই লয়, বিষয়টা তো আরও জটিল হতে পারে, তাই না? অবশ্যই। যেমন একটি বাণিজ্যিক ভবনের ফায়ার লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করা, পরিদর্শনের ব্যবস্থা করা, সব নিয়মকানুন মানা হয়েছে কিনা তা নিশ্চিত করা, এই পুরো প্রক্রিয়াটা অত্যন্ত জটিল। ধরা যাক, রাজুকের কোনো নতুন নিয়ম মেনে ভবনের কাঠামোয় ছোট কোনো পরিবর্তন আনতে হবে। এই কাজগুলো করার জন্য যে জ্ঞান, সময় এবং ধৈর্যের প্রয়োজন তা একজন সাধারণ ফ্ল্যাট মালিক বা অফিস ব্যবস্থাপকের পক্ষে একা সামলানো প্রায় অসম্ভব। ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টিম এই পুরো প্রক্রিয়াটা সামলায়। তার মানে তারা ব্যবহারকারীদের একটা বিশাল মাথা ব্যথা থেকে মুক্তি দিচ্ছে। এর ফলে ফ্ল্যাটের মালিক বা ভাড়াটিয়ারা নিজেদের মূল কাজ বা দৈনন্দিন জীবনে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। তাদের ভবনের এই সব প্রশাসনিক জটিলতা নিয়ে আর ভাবতে হয় না। এটা আসলে এক ধরনের পিস অফ মাইন্ড বা মানসিক শান্তি নিশ্চিত করে। তারা জানে যে একটা পেশাদার দল এই সব কিছুর খেয়াল রাখছে, বিলগুলো সময় মতো দেওয়া হচ্ছে এবং পরিষেবাগুলো নিরবচ্ছিন্ন থাকছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, একটা ভবনকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য এই 4টি স্তম্ভ: যন্ত্রপাতির আধুনিক রক্ষণাবেক্ষণ, ইউটিলিটি পরিষেবার নিরবিচ্ছিন্ন যোগান, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। একদম। একটাকে ছাড়া আরেকটা অচল। আসলে এই 4টে জিনিস এমনভাবে একটার সাথে আরেকটা জড়িয়ে আছে যে একটাকে ছাড়া আরেকটা ভাবাই যায় না। সব মিলিয়েই একটা স্বস্তির আর নিরাপদ পরিবেশ তৈরি হয়, যেখানে মানুষ নিশ্চিন্তে কাজ করতে বা বসবাস করতে পারে। তবে আজকের আলোচনাটা মূলত বর্তমান ব্যবস্থাপনার উপর ছিল। হ্যাঁ।